So welcome to another DBMS class. আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে ইয়ার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছিল। ইয়ার ডায়াগ্রামের নোটেশনস ওইগুলিকে একটু হালকা রিভিউ করি, তারপরে নেক্সট টপিকগুলিতে আসছি। যেরকমটা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে ইয়ার ডায়াগ্রাম হচ্ছে একটা ফ্লোচার্ট ডায়াগ্রামের মতো, যেটার ভিতরে আমরা বিভিন্ন নোটেশনের মাধ্যমে ডায়াগ্রাম ফ্লোটাকে এবং বিভিন্ন সিম্বলসগুলিকে আমরা প্রেজেন্ট করে থাকি। যেটা শর্ট আছে, যেমন 1 to 1 হলে আমরা একটা স্ট্রেট লাইন দিই, 1 to many হলে আমরা এরকম মেনি যে 1 থেকে মেনিতে যাচ্ছে, এখানে 1 একটা সিঙ্গেল বার থাকে এবং মেনি ডিস্ট্রিবিউট করে দিই। এখানে 3টা লাইন আছে, বাট এখানে যদি আমার 5টা 6টা জায়গায় যায়, 5-6টা এখানে স্প্রেড হয়ে যাবে। মেনি টু 1 যখন আসছে সেরকম আমরা দিচ্ছি 1 or more থেকে আমরা যদি আসি সেটা আসছে, and 1 and only 1 যদি হয় তাহলে এরকম ডবল লাইন আমরা দেই। and 0 to 1 হলে পাশে 1 এই পাশে 0, 0 থেকে আসলে, and 0 to many হলে আমরা এই টাইপের ডায়াগ্রামসগুলিকে সাধারণভাবে ইউজ করে থাকি আর কি। and নেক্সট ডে আমাদের এই হচ্ছে, এটা আমরা গতদিন দেখেছিলাম। নেক্সট আজকের ব্যাপারটা হচ্ছে যে ম্যাপিং কনস্ট্যান্টস। ম্যাপিং কনস্ট্যান্ট বিষয়টা কি? Mapping constant হচ্ছে যে mapping constant is a data constant that express the number of entities. We know what is entity, to which another entity can be related via the relationship set. ওই রিলেশনশিপ সেটের মাধ্যমে একটা এন্টিটি থেকে যখন অন্য এন্টিটিতে আমরা হচ্ছে প্রেজেন্ট করছি, that is the mapping, মানে ম্যাপ করা আর কি সহজ কথায়। and it is most useful in describing the relationship set that involve more than 2 entity sets. And for binary relationship set, R is the entity, R is an entity set A and B. There are 4 possible mapping cardinalities, and these are the as follows. যে আর যদি একটা রিলেশনশিপ হয় এবং এ আর বি যদি দুটো এন্টিটি সেট হয়, সেক্ষেত্রে রিলেশনশিপটা এরকম আসে যে 1 to 1 হলে 1:1, নিচে ডিটেলস আসবে আরো 1 to many, 1:m, many to 1 মানে m for many, and many to many, m:m। তো এইভাবে আমরা প্রেজেন্ট করি। সো 1 to 1 যদি ফার্স্টে আমরা দেখাই যে in 1 to 1 mapping an entity E1 is associated with at most one entity in A2, and an entity is in A2 is associated with at most entity in E1. তো আমরা এই সেট থেকে আমরা এই যে ওভালটাকে, ওভাল শেপটাকে কি দেখেছিলাম আগের দিন, খেয়াল আছে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে আমাদের, হ্যাঁ রাইট, এবার তো অ্যাট্রিবিউট এবং ওর নিচে যখন আমরা একটা আন্ডারলাইন থাকে ওভালের মধ্যে, সেটাকে কি মিন করে? কি অ্যাট্রিবিউট, রাইট। আর যখন আমরা রেক্টেঙ্গেলে আসি, রিলেশন করে, এই তো খেয়াল আছে। সো আমরা হচ্ছে 1 to 1 এ যখন হচ্ছে বি থেকে আমরা এই আরটা হচ্ছে আমাদের রিলেশন, এখান থেকে এন্টিটিতে আসছি, এন্টিটি 1 এন্ড এন্টিটি 2। সো আমাদের যে এই বি থেকে এন্টিটি 1 আসছে এবং রিলেট করছে আর কি। দিস ইজ 1 to 1, মানে একটা থেকে একটার সাথে কানেক্ট করা হচ্ছে, একটা থেকে একটাইতে, মানে একটা এন্টিটি থেকে কানেক্ট করছি, উইথ রিলেশন করছি অ্যানাদার ওয়ান এন্টিটি অনলি, দ্যাট ইজ 1 to 1। অ্যান্ড সেম ভাবে বাকিগুলিকেও আমরা যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যে 1 to many, একটা থেকে অনেকগুলিতে যাচ্ছে, সেরকম এন্টিটি হলে আমরা এটা দিব। এবং সেক্ষেত্রে আমরা বলছি যে an entity E1 is associated with any number of entities in E2. E2 এর মধ্যে any number of entity থাকতে পারে, and the entity in E2 is associated with at most মানে সর্বোচ্চ 1 entity in E1. E1 এর মধ্যে জাস্ট একটা এন্টিটি থাকবে, that is 1 to many। যখন many to 1 আসছে, ঠিক তার অপোজিটটা হয়ে যাচ্ছে। in 1 to many mapping, the entity E1 is associated with at most one entity in E2, and E2 entity is associated with any number of entities in E1, মানে এই E2 associated হতে পারে any number, E1 এর সাথে associated হতে পারে, এক চলে আসছে। and many to many হচ্ছে আমাদের সেম ভাবে যে অনেকগুলো এন্টিটির সাথে অনেকগুলো এন্টিটিকে আমরা নিতে পারি। in many to many mapping, the entity is
many to many, the entity E1 is associated with any number of entities in E2, and an entity E2 is associated with any number of entity in E1. মানে E1 এও any number of entity থাকতে পারে that relate with any number of entity in E2. তো এইগুলিকে নিয়ে আমরা আজকে ডেটাবেজ যে আমরা প্র্যাকটিক্যালি যে কিছু কোয়েরি লিখে কাজ করেছিলাম ওইগুলির থেকে আরো ডিটেলস আসবে। ইয়ার ডায়াগ্রাম আমরা কিভাবে ওয়ার্কবেঞ্চের মাধ্যমে করব, একটা ডেটাবেজ আছে সেই ডেটাবেজের থেকে ইয়ার ডায়াগ্রামে কিভাবে আসবে, এবং ওয়ার্কবেঞ্চ আমাদেরকে অটোমেটিক্যালি ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে এই লাইনগুলি ড্র করে এন্টিটি করে দিবে, সেই বিষয়গুলি আজকের ক্লাসে আসবে। নেক্সট ডে সো এরপরে আমরা ডিবিএমএস এর কি, যেটাকে আমরা বিভিন্ন রকম কি এর নাম শুনেছি, সেই কিগুলিকে নিয়ে আমরা দেখব। তো আমরা কি হচ্ছে কি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিলেশনাল ডেটাবেস কেন বলছি, কারণ ডেটা ইজ রিলেটেড টু ওয়ান উইথ আদার, দ্যাটস ওয়াই দিস ইজ রিলেশনাল। and it is used uniquely identify and record of or row of data from a table, and it is also used to establish an identify relationship between the tables. For example, id is used, এখানে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চারটা কলাম আছে, id, name, address and course. id is used as a key in student table because it is a unique for each student, and in person table passport number, license number, SSN are keys since they are unique for each person, but name, date of birth এইগুলি সেম হতে পারে, বাট পাসপোর্ট নাম্বার or লাইসেন্স নাম্বার এইগুলি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল হতে পারে। এনিওয়ান উই ক্যান ট্রিট অ্যাজ আওয়ার হচ্ছে ইউনিক কি। সো কিসগুলি টাইপ অফ কি, কত রকম কি হতে পারে, আমরা প্রাইমারি কি হতে পারে, প্রত্যেকটা কি সম্পর্কে আমরা একটু আলোচনায় আসবে। সো ফার্স্ট ওয়ান আমরা প্রাইমারি কি আছে, তারপরে ক্যান্ডিডেট কি, সুপার কি, ফরেন কি, অল্টারনেট কি, কম্পোজিট কি এন্ড আর্টিফিশিয়াল কি। এর মধ্যে প্রাইমারি কি, ফরেন কি, এই দুটো কি আমরা মেইনলি জেনেছি। বাকি কিসগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যখন ডেটাবেজ নিয়ে আমরা একটু মোর অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাব, তখন এই বিভিন্ন রকম কি বা বিভিন্ন রকম অ্যাট্রিবিউটসগুলিকে আমাদেরকে এক্সপ্লেইন করতে হয়। ফরেন কি, প্রাইমারি কি তো আমরা জানি অলরেডি, সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। আমরা জানি যে হোয়াট ইজ প্রাইমারি কি। ক্যান্ডিডেট কি, এটা থেকে আসি। সো ক্যান্ডিডেট কি ইজ অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউট দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল, and except for the primary key, the remaining attribute are considered a candidate key. The candidate key keys are as strong as primary key, মানে ক্যান্ডিডেট কিটাও প্রাইমারি কির মতোই স্ট্রং। যেমন আমরা বলছি ফর এমপ্লয়ি টেবিলের মধ্যে আমরা আইডি ইজ দ্য বেস্ট সুইটেড ফর প্রাইমারি কি। আইডি, এমপ্লয়ি যে আইডি ওইটা তো সবার জন্য আলাদা আলাদা, সো এইটা বেস্ট সুইটেড প্রাইমারি কি। But the rest of attribute like SSN, passport number, license number, etc. are considered as candidate key. মানে এইগুলিও সেপারেট, মানে আলাদা আলাদা ভ্যালু, বাট তারপরে এইগুলিকে আমরা সেকেন্ডারি চয়েস হিসাবে প্রাইমারি কি হিসাবে নিতে পারি। সো দ্যাট দিস টাইপ অফ সেকেন্ডারি প্রাইমারি কিজ আর কল্ড দ্য ক্যান্ডিডেট কি। টার্ম নাম্বার 3 হচ্ছে সুপার কি। সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট সেট that can uniquely identify a tuple, and a super key is a superset of a candidate key. Candidate key superset যেটা সেটাকে বলছে। এক্সাম্পল যদি আমরা বলি in the above table employee, এই টেবিলের মধ্যে employee ID, employee name, for employee ID and employee name the name of two employee can be same but the employee ID can be same, hence the combination can also be a key. এই দুইটার কম্বিনেশন নিয়েও একটা কি হতে পারে, মানে employee ID উইথ এমপ্লয়ি নেম, দুইটা ফিল্ডকে নিয়ে, একটা সিঙ্গেল ফিল্ডের বদলে দুইটা ফিল্ডকে নিয়ে আমরা যদি কি ডিফাইন করি, দ্যাট ইজ দ্য সুপার কি। সুপার কি যদি হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাপারটা আরো স্ট্রং হচ্ছে, এবং এখানে বলছে যে সুপার কি উড বি এমপ্লয়ি আইডি অ্যান্ড এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, দুইটাকে কম্বাইন করে এক্সেট্রা এই টাইপের হতে পারে। And number 4 is the foreign key. Foreign key are the column of the table used to point to the primary key of another table. Every employee works in a specific department in a company, and employee and department are two different entities. মানে employee হচ্ছে লিস্ট এবং একটা এন্টিটি, and হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আরেকটা এন্টিটি।
so we can store the department's information in the employee table. প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা টেবিলে আমরা ইনফরমেশনটাকে স্টোর করছি, বাট এমপ্লয়ি যে টোটাল লিস্ট সেই এমপ্লয়ি লিস্টটাকে তো আমরা একটা টেবিলের মধ্যে রাখছি। দ্যাটস ওয়াই এটা বলছে যে an employee and department are two different entities, so that we can store the department's information in the employee table. That's why we link these two tables through a primary key of one table. দুইটা টেবিলের মধ্যে কমন যেটা আছে এমপ্লয়ি টেবিলের মধ্যেও তো আমরা দুইটা টেবিলকে রিলেট করার জন্য কমন ফিল্ডটা তো লাগবে। কমন ফিল্ড না হলে তো দুইটা টেবিলকে রিলেট করতে পারবো না, কারণ এইখানে এই এমপ্লয়ি টেবিলের মধ্যে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ আর এটা টোটাল কোম্পানি ওয়াইজ। সো এখানে যখন ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট আইডির সাথে এই যে এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টে কাজ করে এটা পরের দিকে একটা কলামে থাকে। ফার্স্টে তো তার বেসিক ইনফরমেশনসগুলি থাকে, তারপরে সে কোন ডিপার্টমেন্টে আছে সেটা আছে। এটার সাথে আমি যখন ডিপার্টমেন্ট আইডিটাকে রিলেট করছি তখন আমি এই এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেমটাকে পেয়ে যাব, বিকজ ডিপার্টমেন্ট নেমটা এখানে নেই, আছে আরেকটা টেবিলে। আমাকে রিলেট করে ওই টেবিল থেকে ডিপার্টমেন্ট নেমটাকে আনতে হবে। তো এই রিলেট করা আমরা কিছু প্র্যাকটিক্যাল কোয়েরি লিখে সেগুলোর মাধ্যমে আলাদা আলাদা টেবিল থেকে ডেটাকে রিলেট করে একটা রিপোর্টের দেখার চেষ্টা করব। And we add the primary key of the department table, department ID as a new attribute of employee table, and in employee table department ID is a foreign key, মানে ওইটাকে ফরেন থেকে আমি ইম্পোর্ট করছি। That's why this is called a foreign key and both tables are related. সো এইখান থেকে এইটা ডিপার্টমেন্ট আইডিটাকে ফরেন থেকে আমি ইম্পোর্ট করে দেন আমি কম্পেয়ার করছি। এরপর আছে অল্টারনেট কি। There may be one or more attributes or a combination of attributes that uniquely identify each tuple in a relation. These attributes or combinations are called the candidate key. One key is chosen as a primary key from this candidate key, and the remaining candidate key, if it exists, is termed as alternate key. In other words, the total number of the alternate keys is the total number of the candidate key minus the primary key. মানে আমরা যদি এটাকে সহজভাবে কাউন্ট করার চেষ্টা করি তাহলে the total number of alternate key is the total number of candidate key থেকে মাইনাস করব প্রাইমারি কি। প্রাইমারি কি যদি একটা থাকে বা একাধিক যদি থাকে, আমরা যদি কম্বাইন করে করি সেটা মাইনাস করলে যেটা থাকে সেটাই আমাদের আসতেছে হচ্ছে ক্যান্ডিডেট কি। And if there is only one candidate key in a relation, it does not have an alternate key. For example, employee relation has two attributes, employee ID and PAN number. PAN number হচ্ছে ওরকম একটা নাম্বার যে প্রত্যেকের আইডেন্টি মানে এনআইডি নাম্বার টাইপের। So that act as candidate key. In this relation, employee ID is chosen as primary key, so the other candidate key PAN number acts the alternate key. মানে আমরা প্রাইমারি কি এবং অল্টারনেট কি এই দুইটাকে মিলে ক্যান্ডিডেট কিকে আমরা ডিফাইন করছি। সো আমাদের এই ডিফারেন্ট টাইপ অফ কিসগুলি জাস্ট একটু জানা থাকলেই হবে, আমাদের খুব বেশি এইগুলি লাগে না। পরে আর্টিফিশিয়াল কিটাকে একটু দেখি, একটা বাদ গেছে মাঝে, ওটাকে আমরা বাদ দিই। আর্টিফিশিয়াল কিটা হচ্ছে a key is created using arbitrarily assigned data are known as artificial key. These keys are created when a primary key is large and complex. Primary keyটা যখন large and complex হবে and has no relationship with many other relations, যখন ওই প্রাইমারি কিটাকে আমি অনেক আদার টেবিলের সাথে রিলেট করতে পারছি না, তখন আমি ওইটাকে অন্য কিয়ের সাথে আমি অ্যাসাইন অন্য কিয়ের সাথে নিয়ে কম্পেয়ার করব। কারণ যেটা বলছিলাম যে সেম ফিল্ডটা যদি দুইটা টেবিলে না থাকে তাহলে তো আমরা রিলেট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এটাকে রিলেশন করার জন্য দিস কি ইজ ক্রিয়েটেড হোয়েন এ প্রাইমারি কি ইজ লার্জ অ্যান্ড কমপ্লেক্স and has no relationship with many other relations, and the data values of artificial key are used numbered in a serial order. For example, primary key, which is composed with employee ID, employee role and the project ID, is large in employee relations, so it would be better to add a new virtual attribute to identify each tuple in the relationship uniquely.
তো এই 7 রকম কি এর মধ্যে আমাদের মেনলি হচ্ছে আমাদের মিড টার্ম পরীক্ষায় তো 3 রকম কি এর রিলেটেড একটা কোশ্চেন আসছিল, প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক কি। সো আশা করি অ্যান্সার করতে পেরেছিল, ওই বিষয়গুলি আবার আমরা করছি। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে ছোট ছোট করে আলোচনা করি ডেটাবেজের জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে একটা জেনারেল যে টোটালটাকে একটা জেনারেলাইজ করা। জেনারেলাইজেশন ইজ লাইক এ বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ তো আমরা বুঝি উপর থেকে নিচের দিকে লাইন করে যাওয়া, বটম আপ অ্যাপ্রোচ। এটা জেনারেলাইজেশনের অপোজিট আরেকটা আছে, দ্যাট ইজ স্পেশালাইজেশন, দ্যাট ইজ দ্য অপোজিট অফ জেনারেলাইজেশন, জাস্ট দুইটা টার্ম। ওকে, তো জেনারেলাইজেশন কি? জেনারেলাইজেশন ইজ লাইক এ বটম আপ অ্যাপ্রোচ ইন হুইচ two or more entities of lower level combines to form a higher level entity if they have some attributes in common. কমন কিছু অ্যাট্রিবিউট থাকতে হবে, সেটা তো আছে, না হলে তো হবে না। নিচের দিক থেকে আমরা দুই বা দুইয়ের অধিককে নিয়ে যখন একটা আসবো, যেমন এ পারসন ইজ এ ফ্যাকাল্টি হতে পারে আর স্টুডেন্টও হতে পারে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, দ্যাট ইজ দ্য bottom up approach in which two or more entities of lower level combine to form a higher level entity if there has some attributes in common. এছাড়া in generalization an entity of higher level can also combine with the entities of lower level from a further higher level entity. এই লেভেলটাও আবার এখানে আরো এইটার থেকে উপরে যদি লেভেল আসে, তাহলে এইখানে যে পার্সনের থেকে উপরে যদি আমার কোনো লেভেলে আসি, তাহলে এখান থেকেও আমার একাধিক লেভেলকে নিয়ে আমি উপরের লেভেলে আসতে পারবো, দ্যাট ইজ দ্য সাব ক্লাস। অ্যান্ড জেনারেলাইজেশন ইজ মোর লাইক সাব ক্লাস অ্যান্ড সুপার ক্লাস সিস্টেম, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ দ্য অ্যাপ্রোচ। জেনারেলাইজেশন ইউজেস দ্য বটম আপ অ্যাপ্রোচ, বটম থেকে আপের দিকে যাচ্ছে। অ্যান্ড ইন জেনারেলাইজেশন এন্টিটিস আর কম্বাইন্ড to form a more generalized entry, that is subclass are combined to make a superclass. সাবক্লাস গুলিকে কম্বাইন করে সুপারক্লাস হচ্ছে, যেমন এক্সাম্পলটা আমরা দেখছি, সেটা বলছে যে ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট এন্ট্রিজ can be generalized and center a higher level of entity person. তো এই জেনারেলাইজেশনে হচ্ছে আমরা বটম আপ অ্যাপ্রোচে যাচ্ছিলাম। আর হোয়াট ইজ ডিবিএমএস, এটা হলো ডিবিএমএস এর জেনারেলাইজেশন। এরপরে স্পেশালাইজেশন আসছে। স্পেশালাইজেশনটা হচ্ছে জাস্ট অপোজিট অফ দ্য জেনারেলাইজেশন, মানে এটাতে হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। স্পেশালাইজেশন ইজ এ টপ ডাউন অ্যাপ্রোচ and it is opposite to generalization. In a specialization, one higher level entity can be broken down into two lower level entities. And specialization is used to identify the subset of entity set that shares some distinguished characteristics. And also normally the superclass is defined first. Superclass which is employee, এটাকে first define, and the subclass and its related attributes are defined next, and relationship set are then added. ফার্স্টে ক্লাসগুলিকে ডিফাইন করে দেন রিলেশনশিপ সেটটাকে অ্যাড করছি। যেমন যদি এই এক্সাম্পলটাকে দেখি, ইন অ্যান এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, employee entity can be specialized as tester or developer based on what the role play in the company. মানে একটা এমপ্লয়ি কোম্পানিতে কি রোল প্লে করে, আইদার সে টেস্টার অর ডেভেলপার। তো টেস্টার এবং ডেভেলপার, এখান থেকে আমরা এমপ্লয়ি ইজ এ টেস্টার অর এমপ্লয়ি ইজ এ ডেভেলপার। তো উপর থেকে নিচের দিকে আসছে। তো এইটা হচ্ছে আমাদের ডিবিএমএস এর হচ্ছে স্পেশালাইজেশন। আমরা দেখলাম হচ্ছে জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, আর পরে আছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেট কি? ইন অ্যাগ্রিগেট দ্য রিলেশন বিটুইন মানে তোমরা বলতে অ্যাকচুয়ালি আসে এটা anyway. In aggregation, the relation between two entities are treated as a single entity. অ্যাগ্রিগেশনে কি? দ্য রিলেশন বিটুইন টু এন্টিটিস, দুটো এন্টিটির মধ্যে যে রিলেশনটা, এগুলো কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট একটু ডিফারেন্সটা হালকা মাথায় খেয়াল রাখলেই হবে। তা অ্যাগ্রিগেশনে বলছি রিলেশন বিটুইন টু এন্টিটিস ইজ ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি, অ্যান্ড ইন অ্যাগ্রিগেশন রিলেশনশিপ উইথ ইটস corresponding entities are aggregated into higher level entity. For example, center entity
offer the course entity act as a single entity in a relationship which is in a relationship with other entity visitor. ঠিক আছে, সেন্টার অফার করছে কি ইউনিক ভিজিটর আর কোর্সও অফার করছে ইউনিক ভিজিটর। তো সেটাই বলছে যে সেন্টার এন্টিটি অফার্স দ্য কোর্স এন্টিটি অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি ইন এ রিলেশনশিপ হুইচ ইজ ইন এ রিলেশনশিপ উইথ অ্যানাদার এন্টিটি visitor. In the real world, if a visitor visits a coaching center, then he will never inquire about the course only or just about the center. Instead, he will ask the inquiry about the both. একটা ভিজিটর যখন আসছে সে শুধু সেন্টার বা কোর্স সম্পর্কে জানছে না, দুইটা সম্পর্কে জানবে যে আমার ট্রেনিং সেন্টারটাও কেমন, আমার কোর্সের কন্টেন্টটাও কি, সেই সব কিছুই নিয়ে আসবে। তো দ্যাট ইজ দ্য কম্বাইন করে যেটা আসছে, দ্যাট ইজ দ্য অ্যাগ্রিগেশন। আচ্ছা, নেক্সটে আমরা আসছি ডিবিএমএস কনভার্ট ইয়ার ডায়াগ্রাম টেবিলে। ইন ডেটাবেস ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং দ্য নোটেশনস। আমরা এই যে এইটাকে তো আমরা ম্যানুয়ালি ড্র করলাম, যে ডেটাবেস যখন আমরা প্ল্যানিং করছি, ডেটাবেস প্ল্যানিং এর সময় আমরা তো ম্যানুয়ালি এটাকে করলাম, এইটাকে নিয়েই দেন আমরা এই প্রপার একটা ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে আমাদের ডেটাবেস ডিজাইন করে সেই ডেটাবেসের মধ্যে ফিল্ডসগুলিকে আমরা এক্সিকিউট করাবো আর কি। তো দ্য ডেটাবেস ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং দ্য নোটেশনসগুলি কি তা তো জানি আমরা, অ্যান্ড দিস নোটেশনস ক্যান বি রিডিউসড টু এ কালেকশন অফ টেবিলস। ওই কালেকশন অফ টেবিলের মাধ্যমে, বেশ কিছু টেবিলের মাধ্যমে এটাকে করতে পারি। অ্যান্ড ইন দ্য ডেটাবেস এভরি entity set or relationship set can be represented in a tabular form. এই যে একটা ইয়ার ডায়াগ্রাম, মনে করি এটা একটা ইয়ার ডায়াগ্রাম, এখানে স্টুডেন্ট আছে, মেইন এন্টিটি কি আছে, স্টুডেন্ট আছে, কোর্স আছে, তারপরে লেকচারার আছে, সাবজেক্ট আছে। স্টুডেন্ট থেকে কি হচ্ছে, স্টুডেন্টের মধ্যে আমরা স্টুডেন্টের আইডিটাকে আমরা প্রাইমারি কি করছি, তার এজটাকে আমরা এজ এ ডট ডট দেওয়া ওদিন দেখাইছিলাম। ডট ডটটা কি ছিল, ওভালের মধ্যে ডট ডট শেপের ওভাল। তো এগুলি খেয়াল করেও দেখো। তারপরে এই যে এন্টিটিগুলি, এইগুলি সব স্টুডেন্টের অ্যাড্রেসে আসছে, অ্যাড্রেস থেকে আবার তার অ্যাড্রেসের এইগুলি সাবসেট ছিল, অ্যাড্রেসের সাবসেট ছিল, এবং এইটার মধ্যেও আবার স্টেট পিন, তারপর স্টুডেন্টের কোর্স আইডি এটসেট্রা। এইটা দিয়ে যে টোটাল আমরা ইয়ার ডায়াগ্রামটাকে আমরা টেবিল আকারে কনভার্ট করব। There are some points for converting ER diagram to a table. Entity type becomes a table, and the ER diagram, lecturer, student, subject, and course forms an individual table. মানে ওখানে যে চারটা আমরা রেক্টেঙ্গেল দেখছিলাম, রেক্টেঙ্গেলগুলি হচ্ছে টেবিল যাবে, আর টেবিলের কলামসগুলি হচ্ছে যে পাশের অ্যাট্রিবিউটসগুলি। তার মানে এই যে ER ডায়াগ্রামটা দেখলাম, এখানে দেখাচ্ছিলাম যে আমাদের চারটা মেন টেবিল, স্টুডেন্ট একটা টেবিল, কোর্সেসের ডিটেইলস থাকবে সেটা একটা টেবিল থাকবে, সাবজেক্টস এন্ড লেকচারার্স এই চারটা আলাদা টেবিল। এই চারটা আলাদা টেবিলের মধ্যে কোন টেবিলে কি কি ফিল্ড থাকবে সেইগুলি এখানে আছে, এবং চারটা টেবিল একটা আরেকটার সাথে কিভাবে রিলেট হবে, ওয়ান টু মেনি। এখানে ওয়ান মানে এখানে ওয়ান যাচ্ছে একটা লেকচারার, একটা টিচার্স, ওয়ান সাবজেক্ট, এবং এখানে লেকচারার মেনি থেকে টেক্সট নাও এন সংখ্যক কোর্সেস। সো এখানে ওই ডায়াগ্রামের মধ্যে 1 m এইগুলি মেনশন করে হচ্ছে যে সিঙ্গেল অর মেনি অর n নাম্বারস, এইগুলিকে মিন করে। আমরা এই ইয়ার ডায়াগ্রামের এই যে ইয়ার ডায়াগ্রামটাকে কনভার্ট করে যখন এরকম টেবিলে আসে, টেবিলে এটা একটা টেবিল ফরম্যাটের ইয়ার ডায়াগ্রাম, ওইটা তো একটা রাফলি ছিল, ওইটাকে অর্গানাইজড ওয়েতে আনা। দেখা যায় ওই চারটা টেবিলই আমরা এখানে করছি, স্টুডেন্ট, লেকচারার, সাবজেক্ট এন্ড কোর্স, এই টেবিলগুলির মধ্যে এই কলামসগুলি ছিল, যেটা যে উপরে আমি বিভিন্ন যেখানে যেরকম জায়গা পেয়েছি ওইখানে এন্টিটিগুলিকে দিয়েছিলাম। অর্গানাইজড ওয়েতে আসছে, এটাকে আমরা বলছি টেবিল স্ট্রাকচার। মানে আমার টেবিলটা এইভাবে হবে, দ্যাট মিনস আমি রাফ ড্র করার পরে তো তারপরে এটা আসবো, একবারে তো এটা সুন্দর করে করাচ্ছে আমাকে এরকম রাফে ওইটা ড্র করে দিলাম, ওইটা ছিল রাফ থেকে আমরা এরকম টেবিলে আসবো। তো একটা ডেটাবেস থেকে আমরা যদি আসি, তাহলে মনে করো যে ওয়ার্ক বেঞ্চে আসি, ওয়ার্ক বেঞ্চ থেকে আমাদের যে টেবিলস আছে, টেবিল আমাদের এটা ডেটাবেস হচ্ছে স্টুডেন্ট ইনফো, ডিলিট করে দিচ্ছি।
এটাকে আমরা ডিফল্ট স্কিমা নিচ্ছি। স্কিমা নেওয়ার পরে আমরা এটাকে ডেটাবেজে এসে রিভার্স ইঞ্জিনিয়ারে যাব। রিভার্স ইঞ্জিনিয়ারে গেলে আমাদের সামনে ওইটাকে আমরা ইয়ার ডায়াগ্রাম, এই যে স্টুডেন্ট ইনফো টেবিলটা যেটা একটা ডেটাবেস ছিল, আমি উপরে অন্য ডেটাবেস নিয়েও ডিসকাস করছি, জাস্ট এটা একটা ছোট ডেটাবেস। এখানে আমরা সেট প্যারামিটারের মধ্যে এইগুলিতে কি যা আছে কিছু চেঞ্জ করা লাগবে না। ইউজার নেম আছে, এইখানে পাসওয়ার্ডটা আমাদের নেক্সট করলে পাসওয়ার্ড চাবে, ডেটাবেসের পাসওয়ার্ড চাবে, এই যে ডেটাবেসের পাসওয়ার্ডটা চাচ্ছে। সো পাসওয়ার্ডটা আমরা যদি দেই, পাসওয়ার্ডটা যদি ঠিকমতো দেই এবং পাসওয়ার্ডটাকে আমরা সেভ করে রাখতে পারি ভল্টে, তাহলে নেক্সট টাইম আর পাসওয়ার্ড বারবার চাইবে না। প্রতিবার পাসওয়ার্ড দেওয়াটা যদি আমরা তো খুব সিকিউর কাজ করছি না, সো আমরা পাসওয়ার্ডটাকে চাইলে সেভ করে রাখতে পারি। অ্যান্ড ইফ ইউ প্রেস ওকে, দেন দেখো যে কানেক্ট টু ডিবিএমএস, এটাতে ঠিক আসছে। রিট্রাইভ স্কিমা, স্কিমা মানে কি? স্কিমা মানে কি? টেবিল অর ডেটাবেস? ডেটাবেস। আচ্ছা, অ্যান্ড চেক কমন সার্ভার কনফিগারেশন ইস্যু, সবগুলি ইস্যু ফাইনালি ঠিক আসছে, মানে আমরা বুঝতে পারছি যে সবকিছু হয়েছে এবং এক্সিকিউশন কমপ্লিট সাকসেসফুলি ফিনিশ। নেক্সট আমরা জাস্ট কিছু সবগুলি যদি ঠিক আসে নেক্সটে দেব। এখন এখানে বলছে যে এখানে তো আমার ওই যে আমার ডেটাবেসের মধ্যে 3টা ডেটাবেস ছিল, কোন ডেটাবেসটাকে নিয়ে আমি করব, নাকি একাধিক ডেটাবেসকে নিয়েও করতে পারি। তো ফার্স্টে একটা ডেটাবেস নিয়ে দেখি। আমরা মনে করি যে স্টুডেন্ট ইনফো, এইটাতে টিক দিলাম এবং নেক্সট দিয়ে আমরা এটা ইয়ার ডায়াগ্রাম করব। সো এখানেও হচ্ছে রিট্রাইভাল কমপ্লিট সাকসেসফুলি, সবকিছু যদি ঠিক আসে তাহলে সাকসেসফুলি। অ্যান্ড এখানে তারপরে আমাকে বলছে যে ইম্পোর্ট এসকিউএল টেবিল অবজেক্ট, যদি আমরা শো ফিল্টারে দেই তাহলে ওই যে স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে স্টুডেন্ট ইনফো কান্ট্রিজ আর স্টুডেন্ট ইনফো জব হিস্টরি দুইটা টেবিল ছিল, এই জন্য দুইটা টেবিল দেখাচ্ছে। এখন আমি ইয়ার ডায়াগ্রাম করার সময় নট নেসেসারি যে অনেক যখন লার্জ হয় ডেটাবেস হয় তখন সবগুলি টেবিলকে নিয়ে ইয়ার ডায়াগ্রাম করে কমপ্লেক্স করার চেয়ে আমার যতটুকু দরকার অতটুকুকে নিয়ে চাইলে ইয়ার ডায়াগ্রাম করতে পারি। তো ইন দিস ডেটাবেস স্টুডেন্ট ইনফো মাত্র দুইটা টেবিল আছে এখানে দেখাচ্ছে। আমি ফিল্টারে ক্লিক করে এখান থেকে যে কোনো ডেটাবেসকে এই পাশে সরায় দিলে বাকি রিমেনিং যেগুলি থাকবে এখানে সেটাকে নিয়ে ইয়ার ডায়াগ্রাম করবে। ডেটাবেসকে টেবিলকে মুছে দিবে না, জাস্ট এই ইয়ার ডায়াগ্রাম করার জন্য আমাদেরকে কোন টেবিলগুলিকে নিয়ে করতে চাই সেটা দেখাবো। জাস্ট যেহেতু দুইটা টেবিলই আছে আমি এখান থেকে কোনোটাকে বাদ দিচ্ছি না। আমি এটাকে যদি এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে নেক্সট অ্যান্ড ফিনিশ, তো এইখানে একটা ইয়ার ডায়াগ্রাম হয়ে গেছে। এবং দেখো দুইটা টেবিলের মধ্যে কোনো রিলেট করতে পারে না। এখানে রিলেট করতে পারছে না কারণ কমন ফিল্ড কি কিছু আছে এখানে? এখানে 3টা কলাম আছে, এখানে 5টা কলাম আছে, কমন ফিল্ড কিছু নাই। সো কমন ফিল্ড যদি না থাকে তাহলে রিলেট করবে কি? ইয়ার ডায়াগ্রাম কিন্তু এখানে চলে আসে এইভাবে। আমি আরেকটা ডেটাবেস থেকে আমি একটা ডেটাবেসকে এখানে ইম্পোর্ট করি, করে সেই ডেটাবেসটা থেকে হচ্ছে জিনিসটাকে আবার করে দেখাই। তাহলে মানে যেহেতু এটা একটা স্যাম্পল ছিল, ডন্ট সেভ করে আমরা জাস্ট আমার কোয়ারির জায়গায় থাকি। আমার কাছে যেটা আছে আমি দু একটা কমন নেমড ডেটাবেস লাইক এইচআর ডেটাবেস, একটা হিউম্যান রিসোর্স ডেটাবেসের ভিতরে একটা কমন হিউম্যান রিসোর্স ডেটাবেস তৈরি করতে গেলে সেটার ভিতরে আমরা তো আগে এক্সপার্টদের তৈরি করা ডেটাবেসের যদি কিছু স্যাম্পল দেখি সেই স্যাম্পলের মধ্যে থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি ফিল্ডস থাকা দরকার। মানে একটা এইচআর ডেটাবেস করলে আমাদের তার ভিতরে কি কি ফিল্ডস থাকা দরকার তার একটা স্যাম্পল কোয়েরি এখানে লেখা আছে আমাদের সামনে। কোয়েরিটা প্রায় 2600 লাইনসের একটা কোয়েরি। আমরা যদি একটু দেখি বুঝতে পারবো যে এখানে কি আমরা এই কমান্ডটাই আমরা কি করব, এই পুরোটাকে কপি নিয়ে আমি হচ্ছে ইসের মধ্যে ওয়ার্কবেঞ্চের মধ্যে রান করিয়ে দিব। রান করালে কি হবে, এইখানের এই কোয়েরিটাকে রান হয়ে এই সেম একটা টেবিল তৈরি হয়ে যাবে। একটা টেবিল মানে একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে ইনক্লুডিং দ্য আদার টেবিলস, যে টেবিলস আছে। তো ফাইনালি আমরা বেসিক্যালি বুঝতে পারছি যে এই লাইন দিস আর দ্য কমেন্টস। তাহলে আমরা কি করলাম, ড্রপ স্কিমা, যদি কোনো স্কিমা থাকে সেইটাকে ড্রপ করে দিবে। এন্ড তারপরে কি করবে, ইফ এক্সিস্ট এইচআর ক্রিয়েট স্কিমা এইচআর কোলেট উইথ এই যে একটা নাম্বার ইউটিএফ আন্ডারস্কোর জেনারেল সিআই। তো এই বিষয়টা কি আমি একটা একটু এক্সপ্লেন করে রাখছি তোমাদের জন্য। একটা So what is collation UTF underscore general CI? এটা কি? This is a simplified
সেট অফ সর্টিং রুলস। এটা একটা সর্টিং রুলস, এটা এই সেট, এটাকে যদি আমি মেনশন করে দেই তাহলে সেই অনুযায়ী সর্টিং করবে। তাহলে UTF-8 এইটা জেনারেল CI is a simplified set of sorting rules which aims to do as well as it can while taking many shortcuts designed to improve স্পিড। একটা ডেটাবেস তো শুধু ডিজাইন করলে হবে না, ওটার স্পিডটার দিকেও খেয়াল রাখতে হবে। সেই স্পিড ইমপ্রুভ করার জন্য যেমন আমরা কোনো প্রোগ্রামিং করার সময় প্রোগ্রামিংটা কত দ্রুত আমাকে এক্সিকিউট করে আউটপুট দিচ্ছে সেই বিষয়টাকেও খেয়াল রাখি। ডেটাবেসেরও কোয়েরি ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং। সেই প্রোগ্রামিংটার ভিতরে বেশ কিছু অ্যাডভান্স ফিচারকে আমরা অ্যাভেল করতে পারি, সেইগুলিকে এই অংশটাকে না লিখলেও আমার ডেটাবেস রান করবে। কিন্তু এটা একটা টাইপ অফ হচ্ছে টেকনিক্স, যে টেকনিক্সটাকে আমি ডেটাবেসের মধ্যে অলরেডি আছে, বাট আমাকে অ্যালাউ করে দিতে হবে যে এইটাকে ইউজ করা হোক, এই টেকনিক্সটাকে ইউজ করা হোক। এরকম আরও কিছু টেকনিক্স আছে। অ্যান্ড ইট ডাজ নট ফলো দ্য ইউনিকোড রুলস and will result the undesirable sorting or comparison in some situations such as when using particular language or characters. তো এটার সাথে একটা শব্দ আছে যে কোলেট। কোলেট বা কোলেশন। কোলেশন মানে হচ্ছে যে একত্রীভূত করা, এটাকে কোলেট বলা হয়। তো কোলেশনটা কি বা কোলেটটা কি? ইন MySQL এ আমরা বলছি যে কোলেশন ইজ এ সেট অফ রুলস দ্যাট ডিফাইন্স হাউ টু কম্পেয়ার অ্যান্ড সর্ট ক্যারেক্টার স্ট্রিংস। ক্যারেক্টার স্ট্রিং কিভাবে আমরা এটাকে ডিফাইন করব এন্ড কম্পেয়ার আর সর্ট করব সেটাকে আমরা তৈরি করছে, ডিফাইন করছে। এন্ড ইচ কোলেশন ইন MySQL belongs to a single character set and every character set has at least one collation and most have two or more collations and a collation order character set based on its weight. Anyway, আমরা ওই ডেটাবেসটায় আসি যেখানে দেখাচ্ছিলাম। তো HR এর এই ডেটাবেস, এটা আমরা হচ্ছে GitHub থেকে দেখাচ্ছি। GitHub এর ভিতরে আমরা যদি কিছু লাইনকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে আমরা যদি HR নামে কোনো থাকে তাহলে সে if not exist then ক্রিয়েট করবে HR। আর যদি আগেই আমি নিয়ে নিচ্ছি যে HR নামে যদি কোনো ডেটাবেস থাকে ওইটাকে আমি আগে ড্রপ করে নিব, ড্রপ স্কিমা দিয়ে ওইটাকে ড্রপ করে নিয়ে দেন আমার যে কোয়ারি লিখছি এই অনুযায়ী হচ্ছে একটা HR নামে ডেটাবেস তৈরি হবে। তাহলে ক্রিয়েট স্কিমা HR কোলে আমরা এইটাকে লিখলাম। তারপরে হচ্ছে ইউজ HR, আমরা একটা ডেটাবেসকে ইউজ করার জন্য এই কমান্ডটা লিখি। তারপরে এবার আসি আমরা ক্রিয়েটিং টেবিলস। টেবিল একে একে ধাপে ধাপে অনেকগুলি টেবিল ক্রিয়েট করব এবং প্রত্যেকটা টেবিল তোমরা সিঙ্গেল টেবিল ক্রিয়েট করার কমান্ড অলরেডি জানো, একটা দুইটা এক্সপ্লেন করলেই হবে। ফার্স্টে ক্রিয়েট টেবিল রিজিয়নস, একটা রিজিয়ন টেবিল করব, তার মধ্যে রিজিয়ন আইডি হবে ইন্টিজার টাইপ 11টা আমরা দিচ্ছি এন্ড আনসাইন্ড নট নাল এই টাইপের আমরা দেবো, যে নাল রাখা যাবে না, আনসাইন্ড হবে। তারপরে এই টেবিলের মধ্যে আর থাকবে হচ্ছে রিজিয়ন নেম, যেটা ওয়ার্কারের মধ্যে 25 এবং প্রাইমারি কিতে আমরা দিব রিজিয়ন আইডিটাকে সেট করব প্রাইমারি কি। তো এইটুকুই থাকবে, রিজিয়ন আইডি আর রিজিয়ন নেম। টেবিল করছি আমরা, ক্রিয়েট করছি কান্ট্রি নামে, তার ভিতরে কিছু কলাম করছি, সেখানেও আমরা নট নাল যেগুলিতে রাখতে যাচ্ছি সেটা বলে দিচ্ছি এবং ওই টেবিলেও একটা প্রাইমারি কি সেট করে দিচ্ছি যে দিস ইজ দ্য প্রাইমারি কি, লাইক কান্ট্রি আইডি ইজ দ্য প্রাইমারি কি ফর দিস টেবিল। সো এরকম ভাবে আমরা লোকেশন টেবিল তৈরি করলাম। দেখো যে আমি এগুলি শেয়ার করে দিব, তোমরা নিজেদের কম্পিউটারেও যদি এইটাকে কোয়েরিটাকে রান করো একটা HR নামে একটা মানে প্রফেশনাল ডেটাবেস তৈরি হয়ে যাবে উইদাউট এনি ডেটা। পরেকে আমরা ওটার ভিতরে ডেটা ইনপুট করতে পারবো এবং মেনলি আজকে আমরা দেখাচ্ছিলাম যে ডায়াগ্রামটা যে ওয়ার্কবেঞ্চের মাধ্যমে অটোমেশন হয়ে আমাদেরকে পুরো ডায়াগ্রামটা দেখাবে, সেইটা একটু আগে যে প্রসেসটা দেখাচ্ছিলাম ওইটা এর কমপ্লিটলি ওই প্রসেসটা দেখাবো। তাহলে আমরা এখানে অনেক বড় বললাম 2600 লাইনের একটা, আমি এই টেবিল ক্রিয়েট করাগুলি তো বুঝতেই পারছি, আমরা যে বিভিন্ন টেবিল ক্রিয়েট করছি, করার পরে এখানে আসছে অল্টার টেবিল, জব হিস্টোরি এন্ড অ্যাড ইউনিক কি, ইন্ডেক্সের মধ্যে দিচ্ছি এমপ্লয়ি আইডি এন্ড স্টার্ট ডেট। একটা টেবিলকে আমরা অল্টার করছি এন্ড তারপরে ক্রিয়েট ভিউ, এমপ্লয়ি ভিউ ডিটেইলস, এখানে অনেক কিছুই আছে। তো আমরা মনে করি যে এইটাকে মোটামুটি একটু কপি নিয়ে নিই। এটাকে আমরা রান করব, রান করার জন্য জাস্ট আমরা এটাকে আমরা ওইখানে আসি, ওখানে এসে তারপরে বাকি কিছু আরো কিছু বিষয় দেখতেছি। এই যে এত লাইনের একটা কোড লেখা, দেখো লাইনগুলি ছোট ছোট দেখতে, বুঝতেই পারছো যে খুব লেন্দি লাইন না, নাম্বার অফ লাইনস বেশি করা হয়েছে যাতে ব্রেক দিয়ে দিয়ে আমার বুঝতে সুবিধা হয়। ছোট লাইনগুলিকে একসাথে করে একটা বড় লাইন করলে আমাদের লাইন সংখ্যা হয়তো 500 এর মধ্যে বা 300 এর মধ্যে চলে আসতো।
সো 24, 25, 2600 লাইন আছে। আমাদের এখানে যেই ডেটাবেসগুলি আছে এইগুলি তো আছে, দেখি যে আমরা কি চারটা ডেটাবেস আছে। এখন আমরা এই কোয়ারিতে আমরা এই কোডটাকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এখন এই পুরোটাকে রান করতে হবে। প্রত্যেকটারই ডিটেইলস করা আছে। এটাকে যদি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে রান করে দেই, সো আউটপুট ওয়ার্কিং করছে। সো ডিপেন্ডিং অন দা কম্পিউটার স্পিড, এটা এই পুরো কোডটা আমি যখন আমার ল্যাপটপে রান করছি জাস্ট 1 সেকেন্ডে রান হয়ে গেছে। এখানে সময় লাগছে যে রানিং হয়ে আটকায় আছে। এবং আমরা ডিটেইলস ইনফরমেশনটা এখানে আউটপুটটাকে যদি একটু বড় করে দেই, সো সবগুলিতে ঠিক আসছে, মানে আমরা এই যে যা যা প্রসেস সবগুলিকে সব এক্সিকিউট শেষ। আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে এখানে দেখবো যে এইচআর নামে আমাদের একটা ডেটাবেস চলে আসছে, যার ভিতরে টেবিলস ক্রিয়েট হয়েছে। কতগুলি টেবিল আসছে, এই কয়টা টেবিল আমরা যে প্রথমে দেখালাম যে কয়টা টেবিল ক্রিয়েট করা, আর প্রত্যেকটা টেবিলকে আলাদা আলাদা ডিক্লেয়ার করার জন্য এই যে কোডটা আছে এই কোডটাকে যদি একটু গো থ্রো করা হয়, গো থ্রো করলে আমরা বুঝতে পারবো কিছু ডেটা এন্ট্রি লাস্টের দিকে এগুলি ডেটা এন্ট্রি করা হয়েছে। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, মানে এমপ্লয়িজ টেবিলের মধ্যে এই ডেটাটাকে এন্ট্রি করছি। ডেটা এন্ট্রি ইস্যুটা তো আমরা জানি যে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, আমরা কিন্তু দেখেছিলাম যে টেবিলের মধ্যে ডেটা এন্ট্রি করার জন্য যে যে কলামের সিরিয়াল আছে ওই কলামের সিরিয়ালে এখান থেকে সিরিয়ালে পরপর লিখতে হয়, কমার পর পরে লিখে গেলেই হবে, লিখে গেলেই হতো। তাহলে এই যে এইচআর ডেটাবেসটা আসছে, এই এইচআর ডেটাবেসটার ভিতরে যে যে ফিল্ডসগুলি আছে, আমরা যদি ডিপার্টমেন্টে আসি দেখতে পারবো ডিপার্টমেন্টের মধ্যে কি কি কলাম আছে। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টের হচ্ছে নেম, ম্যানেজার আইডি এন্ড লোকেশন এটসেট্রা। সো নাও আমরা যদি ডেটাবেস থেকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ার এখান থেকে জাস্ট নেক্সট করে যাব, নেক্সট করে গেলে এন্ড এগেইন নেক্সট, আমরা এখান থেকে জাস্ট অনলি সিলেক্ট দা এইচআর ডেটাবেস এন্ড নেক্সট। তো ইম্পোর্ট করতে বলছে এখানে ইম্পোর্ট মাইএসকিউএল টেবিলস, এখানে 7 টোটাল সিলেক্টেড এন্ড ইম্পোর্ট মাইএসকিউএল ভিউ অবজেক্ট। তো আমরা এই যে বলছিলাম একটু আগে ফিল্টার থেকে আমরা এখান থেকে চাইলে কোনো টেবিলকে বাদ দিয়ে ডায়াগ্রাম তৈরি করতে পারি। যদি কোনো টেবিলকে বাদ দিতে চাই তাহলে যে মনে করো এই টেবিলটাকে নিয়ে এই পাশে অ্যারো দেওয়া মানে এখান থেকে কমে গেল। দ্যাট মিন্স লেফট সাইডে যে টেবিলসগুলি থাকবে, এখানে টোটাল 7 অবজেক্ট আছে, তার মধ্যে 6 সিলেক্টেড, মানে সিলেক্ট করে ওই পাশে নেওয়া মানে ওইটা হবে না, যেটা রিমেইনিং থাকছে যে রিমেইনিংটাকে আমরা নিয়ে কাজ করবে। আমরা ওইটাকে চাইলে আরো এক একাধিককে এখানে নিতে পারি এন্ড সবগুলিকে একবারে ব্যাক করে আনতে পারি। সো আমরা এটাকে যদি এক্সিকিউট করি এন্ড নেক্সট এন্ড ফিনিশ। সো ইয়ার ডায়াগ্রাম এখানে উইথ রিলেশন চলে আসছে। এটাকে যদি আরো জুম করে বড় করে দেখতে চাই আমরা এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করতে পারি, সেভ মডেল অ্যাজ। আমাদের এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ এক্সপোর্ট থেকে আমরা পিএনজি অথবা পিডিএফ বা যে কোনো টাইপের আমরা এক্সপোর্ট করতে পারি। তো ফর এক্সাম্পল আমরা পিএনজি তে যদি এটাকে এক্সপোর্ট করি এন্ড এটাকে আমরা দেখুন একটা নেম দিয়ে আমি এটা ডকুমেন্টসে বা ডেস্কটপে সেভ করি, যদি এটাকে আমরা দেখব যে ডেস্কটপে এইচআর নামে একটা পিএনজি ফাইল সেভ হয়েছে, এইচআর পিএনজি, যেটা আমাদের ওই ডেটাবেস যে ডেটাবেসটা এখন ক্রিয়েট করা হলো জাস্ট নাও ওই ডেটাবেসটার উপরে বেস করে ওই ডেটাবেসটার টেবিলকে ডিলিট করে আমাদের ইয়ার ডায়াগ্রামগুলি, ইয়ার ডায়াগ্রামের যেটা সেই টোটালটা এখানে চলে আসবে আর কি। এই ইয়ার ডায়াগ্রাম উপরে প্ল্যানিং করে ডেটাবেসটাকে করা হয়। এখানে প্রাইমারি কি কোডগুলি সেইগুলি প্রত্যেকটা মার্ক করে দেখাচ্ছে, এখানে কোনো কি সেট করা হয় নাই। সো যেগুলিতে প্রাইমারি কি আছে সেইগুলিকে প্রাইমারি কি হিসাবে আমরা সেট করতে পারি ইজিলি। এভাবে ইয়ার ডায়াগ্রাম নিয়ে আমরা হচ্ছে নেক্সট ডেটাবেস ডিজাইনের জন্য ইয়ার ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ডেটাবেস ক্রিয়েট করা থাক, সমস্যা নেই। আমরা দেখলাম আমরা ইসে চলে আসি, আমাদের ক্লাস নোটে চলে আসি নেক্সটে।
লিখছিলাম। DBMS রিলেশন ফর হায়ার ডিগ্রি, রিলেশনশিপ ইন হায়ার ডিগ্রিতে আমরা দেখি যে এটা 3 রকমের হচ্ছে, যারা 3 ডিগ্রি অফ রিলেশনশিপে 3টা ডিগ্রি হয়। তো ফার্স্ট ওয়ান হচ্ছে 1 to 1, 1 to many and many to many, 3 টাইপস অফ হতে পারে।